তো আমাদের আগের দিনকে যা হয়েছিল, তো আজকে আর কি যেটা হওয়ার কথা সেটা হচ্ছে জটক বিচার। তো জটক বিচার এখনকার দিনে একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। প্রচুর ফ্যামিলিতে দেখতে পাওয়া যাচ্ছে যে ডিস্টারবেন্স ডিস্টারবেন্স ডিস্টারবেন্স, প্রচুর ম্যাক্সিমাম ফ্যামিলিতে ডিস্টারবেন্স। এবং যে কুণ্ডলীগুলো আমাদের কাছে আসছে সেগুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দিক থেকে ডিস্টারবেন্স থাকছে। তো এই পরিস্থিতিতে আমাদের জটক বিচারের জন্য প্রথম অস্ত্র যেটা, সেটা হচ্ছে অষ্টকূট বিচার। অষ্টকূট বিচারে আমরা 8টা টপিকের রেসপেক্টে, 8টা বিষয়ের রেসপেক্টে হিসেব করি যে এই মানুষ বা এই যারা রয়েছে এরা কত পয়েন্ট পেতে পারে। তো এই অষ্টকূট যে বিচার, এই সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া? অষ্টকূট বিচারের মধ্যে আমরা 8টা প্যারামিটার দেখি। এর মধ্যে প্রথম হচ্ছে বর্ণ। বর্ণ ডিপেন্ড করে আমাদের রাশির উপরে। বর্ণ, ব্রাহ্মণ বর্ণ হচ্ছে জলতত্ত্বের রাশিগুলো, ক্ষত্রিয় অগ্নিতত্ত্ব, বৈশ্য বায়ুতত্ত্ব, আর শূদ্র হচ্ছে পৃথ্বীতত্ত্ব। তো এই ক্ষেত্রে বর্ষ সরি বর্ণ সবসময় বলা হচ্ছে যে পাত্রের বর্ণ পাত্রীর বর্ণের থেকে ভালো হলে পরে বেশি ভালো, এটা মানে সেটা আর কি অ্যাকসেপ্টেড, তাহলে 1 নাম্বার পাওয়া যাবে। কিন্তু পাত্রীর বর্ণ সবসময় পাত্রের বর্ণের থেকে কম হতে হবে, তাহলে পাত্র পাত্রীকে বসিয়ে রাখতে পারবে, মানে ডমিনেট করতে পারবে। এরপরে রয়েছে বর্ষ। বর্ষর মধ্যে রাশিগুলোকে কতগুলো ভাগ করা হয় এদের সিম্বলের উপরে। দ্বিপদ, চতুষ্পদ, কীট। কীট মানে পোকা, যেমন কর্কট এরা হচ্ছে কীট, বৃশ্চিক এরা কীট, সিংহ চতুষ্পদ, মিথুন দ্বিপদ, মকর এটা জলচর। আবার সামনের দিকটা হচ্ছে চতুষ্পদ, মানে সামনের দিকটা হচ্ছে ছাগলের মতো আর পেছনের দিকটা মাছের মতো। তাহলে পেছনের দিকটা হচ্ছে জলচর আর সামনের দিকটা হচ্ছে দ্বিপদ, চতুষ্পদ। আবার ধনু যদি হয়, ধনুর প্রথম 15 ডিগ্রিকে ধরতে হবে দ্বিপদ আর শেষ 15 ডিগ্রিকে ধরতে হবে চতুষ্পদ। তো এই রকম সমস্ত জটিল বিষয় আছে। বলা হচ্ছে সিংহ রাশি কারুর বশ্য নয়, সিংহ রাশি হচ্ছে অবশ্য, কিন্তু বাকি সব চতুষ্পদ রাশি মেষ বৃষ এরা সবাই দ্বিপদ রাশির বশ্য। জলচর রাশিরা চতুষ্পদের বশ্য, আর কীটরা সবার বশ্য। কীটদেরকে বশ বানানো খুব সোজা। কীট মানে হচ্ছে আপনার বৃশ্চিক আর কর্কট। তো এইটাও হচ্ছে কি রাশির সাপেক্ষে ডিপেন্ড করে। তো কিন্তু ঘটনাটা হলো, যদি আমার কর্কট রাশি হয় এবং সপ্তমে মঙ্গল থাকে আর লগ্নে কারুর রবি থাকে, কর্কট রাশি বা কর্কট লগ্ন আর সপ্তমে রয়েছে মঙ্গল আর লগ্নে রয়েছে রবি, তাহলে একে কি বশ মানানো যাবে? যাওয়ার কথা, এ তো অবশ্য প্রাণী। তো এইরকম ধরনের বেশ কিছু কনফিউশন রয়েছে। এরপরে রয়েছে তারাকুট, নক্ষত্র থেকে ডিপেন্ড করে। এরা জন্ম নক্ষত্র না অতিমিত্র নক্ষত্র এই সমস্ত দেখে বার করা হয়। যোনি, যোনি নির্ণয়ের ক্ষেত্রে রাশিচক্রে আমাদের যে 27টা নক্ষত্র তার জায়গায় আরেকটা নক্ষত্র অ্যাড করা হয়, সেটা হচ্ছে অভিজিৎ নক্ষত্র। তো এই অভিজিৎ নক্ষত্রকে অ্যাড করে দুটো ভাগে ভাগ করা হয়, তারপরে সেই যোনির মিলনের সারণী আছে, সেখান থেকে যোনি ম্যাচিং করা হয়, নক্ষত্রের রেসপেক্টে এটা করা হয়। এরপর হচ্ছে গ্রহ মৈত্রী। গ্রহ মৈত্রীর ক্ষেত্রে রাশির অধিপতি বা রাশির অধিপতি মূলত কোথায় রয়েছে বা রাশির অধিপতি কে, সেই সমস্ত দেখে এই গ্রহ মৈত্রী সাজেস্ট করা হয়। এইটাও খুব একটা জবরদস্ত কিছু নয়। গণ, নরগণ, রাক্ষসগণ এইটা থেকে এই বিচারে 6 পয়েন্ট দেওয়া হয়। আর রাশিদের মধ্যে যে মৈত্রী, দ্বিদ্বাদশ সম্পর্ক, তৃতীয় একাদশ সম্পর্ক, সমসপ্তম লগ্ন, সমরাশি বা হচ্ছে গিয়ে নবম পঞ্চম, এই সমস্ত রাশির ভাগযোগ করে সেখানে 7 নম্বর দেওয়া হয়, তার নাম হচ্ছে রাশিকূট। আর একটা হচ্ছে নারী। নারীতে বলা হয় যে রক্তের সঙ্গে নাকি সম্পর্ক রয়েছে। এই বিচারটা হচ্ছে নক্ষত্র ওরিয়েন্টেড বিচার,
তিন রকম নাড়ি পাওয়া যায়, আদি, অন্ত, মধ্য। এই নাড়িগুলোকে 1 থেকে 27 পর্যন্ত আদি, অন্ত, মধ্য, মধ্য, অন্ত, আদি এরকম টাইপের ভাগ রয়েছে। যে কোনো অষ্টকূটের বইতে আপনারা এই ভাগ পেয়ে যাবেন। তো বলা হয় যে যদি একই নাড়ি হয় তাহলে পরে সেইখানে বিয়ে দেওয়া যাবে না, আর যদি পৃথক নাড়ি হয় তাহলে বিয়ে দেওয়া যাবে। এই নারীর বিচারের উপরে নম্বর দেওয়া হয়েছে 8। তাহলে এই কম্বিনেশন 1 থেকে 8 পর্যন্ত মোট 36 নম্বরে ভাগ করা হয়েছে। কিন্তু মাথায় রাখতে হবে যে এই ভাগের মধ্যে বাদবাকি গ্রহদের কোনো স্থান নেই। শুধুমাত্র জন্ম নক্ষত্র আর জন্ম রাশি, চন্দ্রের অবস্থান আর চন্দ্রের নক্ষত্র এ বাদ দিয়ে আর কাউকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। এরপরে পরবর্তীকালে জটক বিচার করতে গিয়ে দেখা গেল যে এই রকম মিল করে বিয়ে দেওয়ার পরে একের পর এক ডিভোর্স, সেপারেশন, অশান্তি, বিভেদ সমস্ত কিছু হচ্ছে, কারণ বাকি গ্রহগুলো এই বিচারে পুরো বাদ দেওয়া হয়েছে। তখন কি করা হলো? তখন বলা হলো যে মাঙ্গলিকটাকেও ধরতে হবে, যে মানুষটা আদৌ মাঙ্গলিক কিনা। তো মাঙ্গলিক বিচার করবার পরে বিয়ে টিয়ে দেওয়া হতে লাগলো। তারপরে দেখা গেল সেখানেও বহু সমস্যার উদয় হচ্ছে, শান্তি নেই। তখন হলো তাহলে পরে তো খুবই সমস্যা। তখন একটা নতুন পন্থা বিচার করার জন্য নেওয়া হলো, সেইটা হলো গিয়ে রবি মৈত্রী, লগ্ন মৈত্রী, চন্দ্র মৈত্রী। অর্থাৎ লগ্ন থেকে লগ্ন কতটা দূরে রয়েছে, রবি থেকে রবি কতটা দূরে রয়েছে, চন্দ্র থেকে চন্দ্র কতটা দূরে রয়েছে। ধরা যাক আপনার মিথুন রাশি, তাহলে আপনার সঙ্গে বৃষ রাশির মানুষের বিয়ে দেওয়াটা রিস্কি, কারণ এটা হলো দ্বিদ্বাদশ হচ্ছে। ভালো মিল হবে লগ্ন, পঞ্চম, নবম, চতুর্থ, সপ্তম, দশম, এইগুলোকে ভালো মিল হিসেবে ধরা হতে লাগলো। কিন্তু তাতেও দেখা গেল অশান্তি মেটার কোনো রাস্তা নেই। এর সঙ্গে লগ্ন, চন্দ্র, রবি তিনটেই দেখা হতে লাগলো, কিন্তু তাতে করেও দেখা গেল যে আলটিমেটলি লাভ হচ্ছে না। তখন জ্যোতিষীগণ বলল যে ইন্ডিভিজুয়াল হরোস্কোপটাই আসল, তার জন্মকুণ্ডলীটা কেমন হয়ে রয়েছে সেইটা দেখতে হবে। এর কুণ্ডলীটা, পার্সোনাল কুণ্ডলীতে বাকি সব গ্রহ দেখতে হবে, দেখে বলতে হবে যে এর বিবাহিত জীবন কেমন। যদি বিবাহিত জীবন ভালো থাকে এবং জটক বিচারে ম্যাচিং দেখতে পাওয়া যায়, মাঙ্গলিক দোষ না থাকে, রবি চন্দ্র লগ্ন সাপেক্ষে মৈত্রী দেখতে পাওয়া যায়, তাহলে এই মানুষদের বিয়ে দেওয়া যেতে পারে। তো এই রকম যখন পরিস্থিতি, তখন ব্যাপারটা অনেকটাই জটিল হয়ে গেল। তো বর্তমানে আমরা যে জটক বিচার শিখব, এইটা হচ্ছে আপাতত মোস্ট অথেন্টিক এবং কার্যকরী জটক বিচার। এই জটক বিচারের জন্য আমরা যে পদ্ধতি ব্যবহার করব, কেমন লাগে ওইটাই তো কপ চলবে। যে পদ্ধতি আমরা ব্যবহার করব সেই পদ্ধতির নাম হচ্ছে ওভারল্যাপিং বা উপরিপাত। উপরিপাত বা ওভারল্যাপিং, এই বিষয়টার উপরে ডিপেন্ড করব আমরা, এবং আমরা দুটো জন্ম কুণ্ডলীকে নিয়ে কিছু প্রশ্ন করব। এই প্রশ্নগুলো করব আমরা জন্ম কুণ্ডলীদের কাছে। তো এবার আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আমি একটা জন্ম কুণ্ডলী নিয়েছি, তার সঙ্গে নবাংশ কুণ্ডলী নিয়েছি। আচ্ছা, আমাদের সঙ্গে যে নবাংশ কুণ্ডলী রয়েছে, নবাংশ কুণ্ডলীকে বলা হয় মুখ্য পরিপূরক কুণ্ডলী। আমাদের মূল জন্ম কুণ্ডলী আমরা যেমন যেমন ভাবে বিচার করব, নবাংশ কুণ্ডলীকেও আমাদের সেইভাবে বিচার করা উচিত। এছাড়াও নবাংশ কুণ্ডলী আমাদের বিবাহ বিচারের ক্ষেত্রে ভীষণ রকম প্রয়োজনীয়। ম্যারিড লাইফ কেমন হবে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক থাকবে কিনা, এই সমস্ত বিচারের ক্ষেত্রে নবাংশকে ব্যাপক গুরুত্ব দিতে হবে। এবং নবাংশ কুণ্ডলীকে বলা হচ্ছে কোর কুণ্ডলী। কোর কুণ্ডলী মানে বা এক্সরে কুণ্ডলী। কিরকম ব্যাপারটা? দেখা গেল যে এই ছেলেটার কুণ্ডলীতে কোনো একটা গ্রহের মধ্যে সম্পর্ক নেই, অথবা কোনো একটা গ্রহ আরেকটা গ্রহ সাপেক্ষে খুব বাজে কন্ডিশনে রয়েছে। তো সেই সেম কম্বিনেশন আমরা নবাংশে পাচ্ছি কিনা এটা আমাদের দেখতে হবে। যদি আমরা দেখি সেম কম্বিনেশন রয়েছে, তাহলে পরে কিন্তু
এই সমস্যা বাড়বে। যদি দেখা যায় যে সেই কম্বিনেশন নেই তাহলে সমস্যা কমতে পারে। বলা হচ্ছে যে যদি কোনো গ্রহ নবাংশ কুণ্ডলিতে উচ্চস্থ হয় তাহলে মূল লগ্ন কুণ্ডলিতে সেই গ্রহ দুর্বল হলেও তাকে বলবান হিসেবেই ধরতে হবে। যেমন একটা জিনিস বলি, মূল লগ্ন কুণ্ডলিতে দেখুন, আজকে এটা একটু হাতে লিখেছি তার জন্য ইংলিশে রয়েছে। তো মূল লগ্ন কুণ্ডলিতে আমরা দেখতে পাচ্ছি যে বৃশ্চিকে বুধাদিত্য যোগ হয়েছে, তার মানে এখানে বুধাদিত্য যোগটা হয়েছে। এবার এই বুধাদিত্য যোগটা আমাদের নবাংশ কুণ্ডলিতেও হয়েছে কিনা সেটা একবার দেখে নেব। যদি দেখি যে নবাংশ কুণ্ডলিতেও বুধাদিত্য যোগ হয়েছে তাইলে পরে এই বুধাদিত্য যোগটাকে আমরা বলতে পারবো যে এটা স্ট্রং বুধাদিত্য যোগ এবং এটার রেজাল্ট এই জাতক পাবে। তো যাই হোক, আমরা কুণ্ডলিটা বানিয়েছি এবং দেখুন কুণ্ডলিটার মধ্যে সব দিকে একটু একটু করে বাড়ানো হয়েছে। তো আমরা আজকে যে প্রসেসটা দেখব এই প্রসেসটা কেবলমাত্র ইস্ট ইন্ডিয়ান চার্টে বা ওয়েস্টার্ন চার্টে ব্যবহার করা যাবে। নর্থ ইন্ডিয়ান বা সাউথ ইন্ডিয়ান চার্টে যারা প্র্যাকটিস করেন তারা কিন্তু এটা করাটা বেশ মুশকিল। তাহলে লক্ষ্য করুন প্রত্যেকটা দিককে আমরা বাড়িয়েছি, প্রত্যেকটা দিকে কানের মতো করে সব বাড়ানো রয়েছে। তো এবার যখন মেয়ের কুণ্ডলী আমার কাছে এলো, যখন এই কুণ্ডলীটা এলো তাহলে প্রথম প্রশ্ন হলো গিয়ে আমাদের আসবে যে এই কুণ্ডলীটা বিয়ের জন্য যথাযথ কিনা। তাহলে আমরা লিখলাম হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ ম্যারেজ অর ম্যারিড লাইফ। তাহলে প্রথমেই আমাদের দেখতে হবে কোন ঘরটা, বিবাহিত জীবন দেখবার জন্য 7। তাহলে 7 নম্বর ঘরের অধিপতি 7-এর একাদশে বসে রয়েছে এবং 7-এর ওপর দৃষ্টি দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শনি বসে রয়েছে এখানে এবং শনির নক্ষত্র অধিপতি সে লগ্নে বসে রয়েছে কেতু। তাহলে এই শনিকে আমরা বলছি না এই শনিদেবের রেজাল্ট ভালোই দেবে, শনিদেবের রেজাল্টকে আমরা বললাম পজিটিভ, ভালো। সপ্তমে বসে রয়েছে রাহু, সে এর নিজের নক্ষত্রে বসে রয়েছে, তাহলে রাহুর রেজাল্ট হচ্ছে খুবই খারাপ। অষ্টমে বসে রয়েছে মঙ্গল, তাহলে অষ্টমে মঙ্গল যে বসে রয়েছে সে কিনা মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে, তাহলে এটাকেও আমরা খারাপই বললাম। এর সঙ্গে আর আমরা কিছু পাচ্ছি কি? আর সেরকম কিছু পাচ্ছি না। বিবাহ সংক্রান্ত একটা খুব ভালো যোগ, সেটা হচ্ছে এই যোগটা চন্দ্র শুক্র যোগ, এইটাকেও আমরা পজিটিভ যোগ হিসেবে ট্রিট করব এবং এই যোগটার কারণে হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপ ভালো থাকতে পারে। আমরা চলে আসি নবাংশে। নবাংশে লগ্নপতি, তার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে রাহু, তাহলে এইটাকে আমরা নেগেটিভ কম্বিনেশন হিসেবে ট্রিট করব। ভুল হলো, লাল কালি দিয়ে করব। নবাংশে এইটা আমাদের নেগেটিভ কম্বিনেশন। বৃহস্পতির সঙ্গে রাহুর যোগ, লগ্নে চন্দ্র বসে আছে, এটাও নেগেটিভ যোগ। মাঙ্গলিক দোষ সৃষ্টি হচ্ছে, এটাও নেগেটিভ। একটা প্রশ্ন আসতে পারে যে লগ্নে চন্দ্রটাকে নেগেটিভ কেন ধরলাম? লগ্নে চন্দ্রকে নেগেটিভ ধরবার কারণ হচ্ছে চন্দ্র ধনু লগ্নের জন্য অষ্টমপতি এবং মূল জন্ম কুণ্ডলিতে চন্দ্র হচ্ছে দ্বাদশপতি। তাহলে এই ক্ষেত্রে চন্দ্রের লগ্নে অবস্থানটাকে নেগেটিভ হিসেবেই ধরছি। তাহলে ওভারঅল নবাংশ কুণ্ডলীও আমাদের খুব একটা পজিটিভিটি দিতে পারলো না। তাহলে এইবার এইখানে আমরা পাচ্ছি যে এই দুটো কম্বিনেশন চন্দ্র শুক্র যোগ আর শনির পঞ্চমে অবস্থান, এইটা বাদ দিয়ে আর সলিড কোনো ভালো যোগ পাওয়া যাচ্ছে না, তাহলে এর বিবাহিত জীবনে গন্ডগোল থাকা উচিত। এরপর আমরা চলে যাব একাদশ ভাবে। একাদশ ভাবে পঞ্চমপতি শনি, তার দৃষ্টি রয়েছে।
পঞ্চমপতি শনির দৃষ্টি রয়েছে একাদশে, এছাড়া একাদশে রাহুর দৃষ্টি রয়েছে, আর 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 তো কারোর দৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না। এই দুটো গ্রহ, ও মঙ্গলেরও দৃষ্টি রয়েছে। তাহলে একাদশ ভাব, তার উপরে শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি। তাহলে তিনটে নৈসর্গিক পাপগ্রহ তাদের দৃষ্টি একাদশ ভাবের উপর পড়েছে। তাহলে এদিকে লগ্নটাও দুর্বল, এদিকে সপ্তম ভাব দুর্বল, এদিকে একাদশ ভাব সে দুর্বল, এবং একাদশ অধিপতি সে বুধ রবির সঙ্গে যুক্ত হয়ে বসে আছে। যেহেতু রবি এখানে লগ্নপতি, তাই কিছুটা পজিটিভিটি থাকবে, আদারওয়াইজ একাদশ পতির সঙ্গে রবির সংযোগ পজিটিভ নয়। একাদশ পতির সঙ্গে রবির সংযোগ দাম্পত্য সুখের ক্ষেত্রে পজিটিভ নয়। কেন পজিটিভ নয়? কারণ রবি হচ্ছে বিচ্ছিন্নতা কারক গ্রহ, রবি একাকিত্ব প্রিয় গ্রহ, রবি ইগো সৃষ্টিকারক গ্রহ। তাই আলটিমেটলি এই রবি এবং বুধের সংযোগ বা সম্পর্ক, এইটা কিন্তু খুব একটা পজিটিভ রেজাল্ট দেবে না। হলো? তাহলে এই মানুষটার বিবাহিত জীবন যদি ক্যালকুলেট করতে হয়, তাহলে এই মানুষটাকে আমরা বলবো যে বিয়ে করাটা রীতিমতো কঠিন ব্যাপার। বিয়ে করলে পরে তোমার কিন্তু যতই জটক বিচার করো না কেন, তাহলে পরে সমস্যা থাকবে, তাই তো? এর ক্ষেত্রে সমস্যা থেকে আমরা মুক্তি পাচ্ছি না। এবার আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, তাহলে সেইটা আমাকে একটু বলুন। কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বলুন। সবাই শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে পরে বলুন একটু, কোনো কনফিউশন, কোনো সংশয়? কোনো সংশয় নেই? ঠিক আছে। তাহলে আমাদের পরিষ্কার হয়েছে। নেক্সট আমাদের যে প্রশ্ন আমরা দুটো কুণ্ডলীকে করব, সেইটা হচ্ছে একজনের উপস্থিতি আরেকজনের জীবনে শারীরিক সমস্যা নিয়ে আসবে কিনা। তাহলে এইবার আমরা এটা হচ্ছে একটা ছেলের কুণ্ডলী, ডেট অফ বার্থ ওপরে লেখা আছে 6/12/1988, আর টাইম হচ্ছে রাত্রি 12টা 10, আর প্লেস অফ বার্থ হচ্ছে কলকাতা। এটা এর মধ্যে পাবেন আপনারা। এবার আমাদের দরকার যেটা, সেটা হচ্ছে মেয়েটার লগ্ন। তাহলে মেয়েটার লগ্ন এই রাশিচক্রের মধ্যে যে কোনো জায়গায় হতে পারে। তো আমরা যদি মেয়েটার লগ্ন হচ্ছে এটা হয়, অর্থাৎ মেষ লগ্ন হয়, যার সঙ্গে বিয়ে করবে তার লগ্ন যদি মেষ হয়। মেষ হচ্ছে মানুষের শরীর বা সরি, লগ্ন হচ্ছে মানুষের শরীর, অর্থাৎ তার দেহটাকে ইন্ডিকেট করবে। তাহলে এবার মেষ যদি লগ্ন হয়, সেই ক্ষেত্রে এর যে পঞ্চম ভাবটা হচ্ছে সিংহ, মেয়েটার ক্ষেত্রে পঞ্চম ভাব সিংহ। তাহলে সেই সিংহ সেখানে বসে রয়েছে কেতু, এবং মেয়েটার যে নবম সেখানে বসে রয়েছে শনি। তাহলে এই যে 1-5-9, অর্থাৎ লগ্ন পঞ্চম নবম, যেটা মানুষটার ইমিউনিটি বা শারীরিক সুস্থতা, তত্ত্বগত দিক থেকে সাপোর্ট, এই বিষয়গুলোকে ইন্ডিকেট করে, সেই জায়গাতে একদিকে বসে রয়েছে কেতু, আর এক জায়গায় বসে রয়েছে শনি। তাহলে এই ক্ষেত্রে এই মানুষটাকে কিন্তু আমরা বলতে পারবো না যে
মেষ লগ্নের কোনো মানুষ যদি একে বিয়ে করে তাহলে এর কোনো শারীরিক সমস্যা হবে না, কারণ যখনই এই দুটো মানুষ কাছাকাছি আসবে তখনই সিংহে কেতুর প্রভাব এই মানুষটার উপরে পড়বে, ফলে তখন তার যে ইমিউনিটি সিস্টেম সেটা কমবে, হাঁটুতে ব্যথা বাড়বে। বোঝা গেল? মেষ লগ্ন না হয়ে যদি বৃষ লগ্ন হয়, বৃষ যদি লগ্ন হয় সেই ক্ষেত্রে লগ্নে পড়ে গেল বৃহস্পতি। তো বৃহস্পতি বৃষ লগ্নের জন্য খারাপই গ্রহ, অষ্টমপতি একাদশপতি, সরাসরি স্বাস্থ্য সমস্যা ইন্ডিকেট করবে। শরীরের ব্যথা যন্ত্রণা বেদনা, পেটের সমস্যা, হজমের সমস্যা, এই সমস্ত বিষয়গুলো আনতে চেষ্টা করবে। তথাপি বৃহস্পতিকে আমরা খুব খারাপ হিসেবে ট্রিট করব না, চলবে। কিন্তু যদি মিথুন হয়, একটি মিথুন লগ্নের মানুষ যদি এই লোকটাকে বিয়ে করে, এই লোকটার যদি কুণ্ডলী আপনারা দেখেন তাহলে মিথুন লগ্নটা পুরো ড্যামেজ হয়ে বসে আছে। মঙ্গলের দৃষ্টি, রাহুর দৃষ্টি, শনির দৃষ্টি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে মিথুন লগ্নের মানুষকে যদি বিয়ে করে নিয়ে আসে এই লোকটা, তাহলে এই লোকটাকে বিয়ে করে আনার সঙ্গে সঙ্গে মিথুন লগ্নের এই মানুষটার কিন্তু শারীরিক সমস্যা আসবে। এইবার মিথুন লগ্নের মানুষটার যদি বুধ এখানে থাকে, বুধ এখানটায় থাকে, বুধটা কি হয়ে রয়েছে না নিচস্থ হয়ে রয়েছে, তাহলে পরে এমনিতেই মানুষটার শরীর দুর্বল, তার সঙ্গে সেই লগ্নের উপরে যে মানুষটার সঙ্গে থাকছে তার সমস্ত নেগেটিভিটির দৃষ্টি এই লগ্নের উপরে পড়ছে, তাহলে পরে বিয়ে করার পর থেকে শারীরিক সমস্যা 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 দেখতে পাওয়া যাবে। এবং এমনও হতে পারে কিছু অপারেশন হলো, কিছু এই ধরনের সমস্যা হলো। লগ্ন যদি কর্কট হয়, যদি লগ্ন কর্কট হয় তাহলে কি হবে ঘটনাটা লক্ষ্য করুন। তাহলে এই মানুষটার কর্কট লগ্নের অষ্টমে এই মানুষটার রাহু বসে আছে। ব্যাপারটা একটু জটিল, কিন্তু দেখবেন ব্যাপারটা আর কি ইন্টারেস্টিং আছে। তাহলে এই যে মানুষটা যার কর্কট লগ্ন, তার অষ্টমে রাহু বসে আছে এবং দ্বিতীয় কেতু বসে আছে, একাদশে বৃহস্পতি, নবমে মঙ্গল। তাহলে এই দুটো মানুষ যদি বিয়ে করে, এই কম্বিনেশনের জন্য, অর্থাৎ এই যে পার্টটা, মঙ্গল বৃহস্পতি একজন একাদশে আছে একজন নবমে আছে, এইটা কিন্তু পজিটিভ। কিন্তু এই অষ্টমে যে রাহু, এইটা কিন্তু স্বাস্থ্য সমস্যা দেবে, বিশেষ করে পেটের সমস্যা এবং অশান্তির কারণে সুইসাইড করবার প্রবণতা, বা সুইসাইড করুক না করুক ভয়টা হয়তো দেখিয়ে দিতেই পারবে যে আমি কিন্তু অনেকগুলো ওষুধ টষুধ খেয়ে নেবো, খেয়ে আমি একদম চিরনিদ্রায় ডুবে যাব, এইরকম সব ব্যাপার স্যাপারে ভয় দেখাতে পারে। তো এইভাবে বাকি লগ্নগুলো আপনারা একটুখানি দেখবেন, দেখলে পরে বুঝতে পারবেন যে কি হচ্ছে। এবার এই মানুষটা এমন একজনকে বিয়ে করলো যার বৃহস্পতি এই ঘরটাতে রয়েছে। এই প্রথম মানুষটা যার আমরা করছি তার দেখা গেল বৃহস্পতি এই ঘরটাতে রয়েছে। বৃহস্পতি এই ঘরটায় থাকার সঙ্গে সঙ্গে কি হলো, এর লগ্নে ছিল কেতু। চামড়ার সমস্যা, নার্ভের সমস্যা, প্রপার ট্রিটমেন্টের অভাব, একটা অ্যাংজাইটি, হাইপার টেনশন, সমস্ত কিছু থাকতে পারে, মনের মধ্যে সন্দেহ, হাইপার অ্যাক্টিভিটি সব থাকতে পারে। কিন্তু যেই মাত্র বৃহস্পতি এসে বসে গেল তখনই কিন্তু লোকটা অনেক ব্যালেন্সড হয়ে গেল, তাই না? এই যে লোকটা, এর তো লগ্নে কেতু ছিল, লগ্নে কেতু থাকবার কারণে কি হচ্ছিল, লগ্নে কেতু তো ইন জেনারেল শারীরিক সমস্যাই ইন্ডিকেট করে। সেই সমস্যাগুলো স্কিনের প্রবলেম হতে পারে, নার্ভের প্রবলেম হতে পারে, প্রপার ট্রিটমেন্টের অভাব হতে পারে, ল্যাক অফ ইমিউনিটি সিস্টেম হতে পারে, শারীরিক সক্ষমতা, শারীরিক দক্ষতার অভাব হতে পারে। তো ওভারঅল নেগেটিভিটি এবং মনের মধ্যে সন্দেহ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা সবই থাকতে পারে। যেই মাত্র বৃহস্পতিওয়ালা একটা মেয়েকে পেল, বৃহস্পতিওয়ালা মেয়ে কি করে পাবে? পঙ্কজ বাবু বলুন, আনমিউট করে। বৃহস্পতিওয়ালা মেয়ে কি করে পাবে? বৃহস্পতিওয়ালা হচ্ছে যার এটা কত, 88 তো? হ্যাঁ, 88, তাহলে হচ্ছে
আহ 89, 90, গুড। 91 সালের দিকটা জন্ম হ্যাঁ, একজন। 91, 92 এরকম সালের একটা জন্ম যদি জোগাড় করা যায়, যার বৃহস্পতি সিংহে রয়েছে, ভেরি গুড, তাহলে পরে এর ম্যারেড লাইফের প্রবলেম কমবে, শারীরিক সমস্যা সেটাও অনেকটাই কমবে। কিন্তু যদি দেখা যায় যে এমন একজনকে বিয়ে করেছে যার এখানে বৃহস্পতি নেই, বৃহস্পতি রয়েছে এইখানে, আর শনি রয়েছে এখানে, বা এখানে রাহু রয়েছে, এই ক্ষেত্রে ঘটনাটা কি হবে? মজার জিনিসটা দেখুন, রাহু এসে ডিস্টারবেন্স বাড়াবে, এই মানুষ দুজন কাছাকাছি আসলেই সমস্যা হবে। কিন্তু এই দুজন যদি একসঙ্গে থাকে তাহলে প্রথম লোকটার আয়ু বৃদ্ধি পাবে। প্রথম লোকটার ক্ষেত্রে যে অষ্টমে মঙ্গল বসে রয়েছে এবং মঙ্গলের উপরে রাহুর দৃষ্টি রয়েছে, এই যে ঘটনাটা ঘটেছে, এর ফলে এই লোকটার স্বল্পায়ু হওয়ার প্রবণতা বেড়েছে। কিন্তু যেই মুহূর্তে বৃহস্পতিকে আমরা এই ঘরটাতে পেলাম, যাকে বিয়ে করলো, বৃহস্পতিওয়ালা একটা লোককে নিয়ে এলাম, তাহলে হয় 10 বছরের ছোট অথবা 2 বছরের বড় মেয়েকে বিয়ে করলো যার বৃহস্পতি এই ঘরটাতে রয়েছে, তখন কি হলো? এর আয়ু সেইটা কিন্তু বৃদ্ধি পেল, কারণ অষ্টম ভাবের যে ড্যামেজ সেইটা এই বৃহস্পতি এসে কন্ট্রোল করে দিল। কিন্তু রেগুলার স্বাস্থ্য সমস্যা, ঘরোয়া অশান্তি, ডেইলি অশান্তি, সেইগুলো কিন্তু থাকবে। কারণ এই দুজন মানুষ যখনই কাছাকাছি আসছে তখনই কিন্তু রাহু এবং কেতু, দুই বিপরীতধর্মী জিনিস, এরা ক্লোজে হচ্ছে, ইরিটেশন বাড়ছে, একজন আরেকজনের মধ্যে সন্তুষ্টি একদম আনতে পারছে না। বুঝাতে পারলাম? বোঝা গেল? কোনো সমস্যা? কোনো সমস্যা? সমস্যা বলতে ওই জায়গাটা একটু শুনতে যাচ্ছিলাম যে অষ্টমে রাহু, না মানে যদি যে কর্কট যদি লগ্ন হয়, হ্যাঁ, হ্যাঁ, তো সেক্ষেত্রে বললেন যে ঝামেলা অশান্তির জন্য, সুইসাইডের জন্য বললো একটা, মানে ধমক ঠমক এই টাইপের ব্যাপার, তো ওইটা মানে কি রকম ভাবে, মানে এটা ঠিক কারণ এই বুঝলাম যে না। এই মানুষটার যখনই কর্কট লগ্ন হলো, এই হ্যাঁ, একসঙ্গে থাকছে এমন একটা মানুষ, কর্কট লগ্ন ক্লোজে থাকার হ্যাঁ, সঙ্গে সঙ্গে এই যে কুম্ভ রাশিতে রাহুর এফেক্ট এই মানুষটা পাবে। হ্যাঁ, তো কুম্ভ রাশিতে হ্যাঁ, রাহু 24 নম্বর নক্ষত্রে রয়েছে। রাহুর টেন্ডেন্সি হ্যাঁ, হচ্ছে গিয়ে, রাহুর যে টেন্ডেন্সি, রাহুর নানা রকম প্ল্যানিং আছে। কেন আছে? কারণ ওর মাথা আছে, কিন্তু তাকে আচ্ছা, এক্সিকিউট করবার ক্ষমতা নেই। আপনি ভাবলেন অনেক কিছু করবেন, আপনি এখন হ্যাঁ, হ্যাঁ, ভাবলেন হ্যাঁ, যে আপনি দাঁত মাজবেন, বা আপনি ভাবলেন হ্যাঁ, যে 1 বোতল জল খাবেন, তো হুম, জলটা খাবেন কি করে? আপনার তো হাতই নেই। তাহলে হ্যাঁ, পরিকল্পনা আছে, আপনি বললেন আমি জল খাবো, কিন্তু আপনি হুম, খেতে পারছেন না। তার মানে হুম, যে কাজের পরিকল্পনা, প্ল্যানিং, সেইটা হুম, আসবে, বাট এক্সিকিউশন আসবে না। তাহলে অষ্টমে রাহু, রাহু আর একটা গুণ রয়েছে, সেটা হচ্ছে হঠকারিতা। হঠকারিতার জন্য এই মানুষটার মধ্যে এই অষ্টমের রাহুর এফেক্ট আসবে। তখন একদিকে যেমন অতৃপ্তি বাড়বে, তেমনি অশান্তি করবার প্রবণতা, বাক্যের নেগেটিভিটি, এবং সেই সঙ্গে হচ্ছে গিয়ে এই যেটা বললাম যে মৃত্যুর দিকে যাওয়ার পরিকল্পনা, যেহেতু অষ্টম ভাব, তার জন্য হচ্ছে কি আচ্ছা, মৃত্যুর দিকে যাওয়ার পরিকল্পনা এইগুলো আসবে। এছাড়াও আপনি এফেক্ট পাবেন দ্বিতীয় কেতু, তার এফেক্ট পাবেন, কথাবার্তা বিকৃত হবে। বিয়ে হুম, করবার আগে যখন ফোনে কথা বলছিলেন, তখন তো এই মানুষটা কাছে আসেনি, যত ততক্ষণ এই মানুষটা কাছে নেই, দূর থেকে কথা বলছে, তখন হচ্ছে গিয়ে খুব ভালো কথা বলছে। কিন্তু যেই মাত্র ঘরে বউ হয়ে চলে এলো, যেই ঘরে বউ হয়ে চলে এলো, একসঙ্গে থাকছে, তখন সিংহে কেতু, সিংহে কেতুর গুণ ওর মধ্যে পড়তে শুরু করলো। তখনই দেখা যাচ্ছে বাক্য বিকৃত, খুঁচিয়ে খুঁচিয়ে কথা, আগের যা কথাবার্তা ছিল, আগে যা কথাবার্তা বা প্রতিশ্রুতি ছিল, কিছুই ম্যাচ করছে না। হুম, বুঝতে পারলাম? আর হ্যাঁ, কোনো প্রশ্ন?
তাহলে পরে স্যার যদি কারো যদি এমনি জাতকেরই যদি অষ্টমে রাহু থাকে এবং সেটা যদি এরকম একটু রাহুরই নক্ষত্র বা এরকম একটু খারাপ নক্ষত্র হয়, তাহলে সেই জাতক নিজেও এই ধরনের একটা মানে টেন্ডেন্সি থাকবে আর কি তার। থাকবে, হঠাৎ করে মৃত্যু হওয়ার একটা সম্ভাবনা থাকবে, বা মৃত্যুকালে দীর্ঘকালীন কষ্ট পাওয়ার সম্ভাবনা থাকবে, অর্থনৈতিক সমস্যা, লোন নেওয়ার প্রবণতা এগুলো আসতে পারে, আচ্ছা। বা হচ্ছে কি প্রপার ইউটিলাইজেশন অফ মানি করতে পারবে না। হ্যাঁ বলুন। বলছি কি ন্যাচারালি তো দেখা যায় সিংহ লগ্ন, কুম্ভ লগ্ন, কর্কট লগ্ন আর মকর লগ্ন তো বিয়ের সমস্যাটা থেকেই যায়, ম্যাক্সিমামই দেখা যায়। আপনি অন্য লগ্নে যতটা না পাবেন, এই 4টে লগ্নে ম্যাক্সিমাম সমস্যা আসেই। ঘটনাগুলো হচ্ছে গিয়ে সিংহ লগ্নের মানুষরা এত বেশি রেসপন্সিবল হয় এবং এত বেশি সোশ্যাল হয় যে ওরা ম্যাচিং করতে পারে না। আবার কর্কট লগ্নের ক্ষেত্রে এরা এত বেশি সেন্সিটিভ, আর উল্টো দিকের মানুষটার রেসপন্সিবিলিটি লেভেল এত বেশি যে ডিস্টারবেন্স থাকে। মোটামুটি দেখা যায় 4টে লগ্নে ম্যাক্সিমাম মানে ইন জেনারেল এদের মধ্যে প্রবলেম থাকেই। এছাড়াও আর একটা লগ্নে বেশ কিছুটা প্রবলেম পাবেন, সেটা হচ্ছে ধনু লগ্ন। বৃশ্চিক লগ্নেও প্রবলেম আসে বেশ ভালো রকম। হ্যাঁ, বৃশ্চিক লগ্নও আসে। আরেকটা কথা বলি, যদি সিংহ লগ্নেরই জাতক হয় বা জাতিকা দুজনেই হয়, তাহলে কি সারাক্ষণ কি ঝগড়াঝাটি হবে? বুঝতে পারলাম না, আরেকবার একটু বলুন। মানে মোটামুটি যদি ধরুন এটা তো সিংহ লগ্নের জাতক, এবার সিংহ লগ্নেরই কোনো জাতিকা, তার লগ্নে বৃহস্পতি, তাহলে কি এটা কি ম্যাচ খাবে? রবি ধরুন নিচস্থ, অনেকটাই প্রবলেম কমবে। তবে তুলা লগ্নে ধরুন রবি নিচস্থ, হ্যাঁ তাহলে তো মনে হয় হবে। তাহলে হচ্ছে গিয়ে অনেকটাই ম্যাচ করবে, এবং এই ডিস্টারবেন্স গুলোকে বৃহস্পতি অনেকটা ট্যাকল করতে পারে। তো নেক্সট আমাদের যে পার্টটাতে আসতে হবে, তাহলে আমাদের দুটো পার্ট হলো। প্রথম প্রশ্ন হলো ইন্ডিভিজুয়াল কুণ্ডলিতে প্রবলেম আছে কিনা। সেকেন্ড প্রশ্ন যেটা, সেইটা হলো একজনের উপস্থিতি আর একজনের স্বাস্থ্য সমস্যা দিচ্ছে কিনা। 3 নম্বর পয়েন্ট আমাদের দেখতে হবে যে মেয়েটার উপস্থিতিতে ছেলেটার উপার্জন বৃদ্ধি পাচ্ছে কিনা। যদি দুজনেই চাকরি বা ব্যবসা করে, তাহলে দুজনের উপস্থিতিতে দুজনের আয় উন্নতি বাড়ছে কিনা। বেশিরভাগ ক্ষেত্রে এখনো পর্যন্ত আমাদের যা সংস্কৃতি, তাতে ছেলেরাই আর্নিং মেম্বার এখনো পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মেয়েরাও আর্ন করে। যদি সে চাকরি করে তাহলে খুব একটা সমস্যা নেই, কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সমস্যা রয়েছে। ধরুন এই মানুষটাই যদি ব্যবসা করে, তাহলে ব্যবসার ক্ষেত্রে ডিস্টারবেন্স আছে, কারণ সপ্তমে রাহু ব্যবসায়িক ক্ষেত্রে কিছু সাফল্য দিলেও সে কিছু ডিস্টারবেন্সও নিয়ে আসবে। এবার যাকে বিয়ে করে আনলাম তার ক্ষেত্রে দেখা গেল এখানে শনি রয়েছে, এবং এই ঘরটাতে বৃহস্পতি রয়েছে, এইখানটাতে শনি রয়েছে, আর এই জায়গাটাতে বৃহস্পতি রয়েছে। তো এই কন্ডিশন যেই মাত্র হবে, তখনই কিন্তু এই মানুষ মানে এই মহিলাকে বিয়ে করার সঙ্গে সঙ্গে ব্যবসায়িক উন্নতি হবে। তো আবার যদি উল্টোটা হয়, ধরা যাক এইখানটাতে শনি নেই, শনিটা রয়েছে এইখানটায়, বৃহস্পতি এখানে নেই, বৃহস্পতি রয়েছে এই জায়গাটায়, এবং রাহু বা কেতু তারা হয় এই সব জায়গাতেই রয়েছে, বা এখানে রয়েছে রাহু, এরকম ক্ষেত্রে রয়েছে, তাহলে পরে পুরোপুরি সর্বনাশ এসে দাঁড়াবে। যে এইরকম যদি কম্বিনেশন হয়, তাহলে এই সপ্তমের একাদশে রাহু, সপ্তমপতি শনি সে অষ্টমে গিয়ে বসেছে, বৃহস্পতি সেটাও ড্যামেজ হয়ে বসেছে, কোন রকম ভাবে এই রাহুর ঘরটাকে কন্ট্রোল করতে পারছে না। তাহলে এইখানে ছেলেটার যে ডিস্টারবেন্স ছিল, সেটা কোনোভাবেই নিউট্রালাইজ হচ্ছে না, কোনোভাবেই এই সমস্যা মিটছে না।
তাহলে এই ক্ষেত্রে যদি বিয়ে দেওয়া হয় তাহলে ব্যবসার ক্ষেত্রে সমস্যা বাড়বে। কিন্তু যদি অন্যরকম কিছু হয়, এই বৃহস্পতি এই ঘরটাতে রয়েছে, সেই ক্ষেত্রে ডেভেলপমেন্ট পাওয়া যাবে। এই রাহু দেখা গেল এর এখানে নেই, এই রাহুটা ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে পাওয়ার, এরকম জায়গাতে রয়েছে রাহু, এবং দেখা গেল শনি সে হচ্ছে গিয়ে এরকম জায়গায় রয়েছে। তাহলে এই মেয়েটিকে যদি বিয়ে করে ছেলেটা যদি লাল কুণ্ডলীওয়ালা মেয়েকে বিয়ে করে, সেই ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট হবে। আবার যদি দেখা যায় যে এইখানে হলো গিয়ে শুক্র রয়েছে মেয়েটার কুণ্ডলিতে, একাদশে শুক্র, তাহলে এই মেয়েকে বিয়ে করলে প্রচুর আয় উন্নতি হবে, লক্ষ্মী একদম ছুটে ছুটে চলে আসবে। বোঝা গেল? এরপরে আমাদের পরের প্রশ্ন করতে হবে যে এই বিয়ে যেটা হবে, এই বিয়ের ফলে সন্তান জন্মে কোনো বাধা আসবে কিনা। দেখা গেল যে মেয়েকে বিয়ে করলো সেই মেয়ের হচ্ছে লগ্ন মেষ, তাহলে মেষ লগ্নের যদি মেয়ে হয় তাহলে পঞ্চম ভাবে কেতু বসে আছে, তাহলে বিয়ের জায়গাতে সন্তানের জায়গাতে কিন্তু সমস্যা নির্দেশ করলো। সন্তানের জায়গাতে এসে দেখা গেল যে ডিস্টারবেন্স রয়েছে। এবার এই মেয়েটির যদি দেখা যায় যে শনি সে পঞ্চমে বসে আছে, তাহলে কিন্তু পজিটিভলি সমস্যা দেখতে পাওয়া যাবে। এই শনি তার সঙ্গে এই যে মানুষটার কেতু, এইটা সন্তান ক্ষেত্রে বিলম্ব এবং কমপ্লিকেশন তৈরি করবে, সেই ক্ষেত্রে সন্তান জন্মের ক্ষেত্রে বিলম্ব হতে পারে। বোঝা গেল? তাহলে এই কতগুলো স্টেপ দেখে দেখে আমরা আলটিমেটলি বলতে পারবো যে এই কম্বিনেশনে বিয়ে করলে পরে পজিটিভিটি রয়েছে, কোন কোন দিকে ডেভেলপমেন্ট আসতে পারে, আর কোন দিকে সমস্যা আসতে পারে, কোন দিক বেটার, কোন দিক খারাপ, সেইটা আমরা জাজ করে আমাদের ক্লায়েন্টকে বলতে পারবো। আবার যদি এই মানুষটার ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় যে যেখানে লগ্ন রয়েছে, এই যাকে বিয়ে করলো তার ক্ষেত্রে লগ্ন দেখা গেল মকর লগ্ন, যদি মকর লগ্ন হয় সেই ক্ষেত্রে সপ্তমে রয়েছে বৃহস্পতি, পঞ্চমে রয়েছে বৃহস্পতি। পঞ্চমে বৃহস্পতি থাকবার কারণে এর কিন্তু সন্তান ঠিকঠাক হওয়ার প্রবাবিলিটি সেটা বাড়লো। যদিও বৃহস্পতি রেট্রো, তো এই যে পঞ্চমে এই লগ্ন থেকে মেয়েটির লগ্ন, সেইখান থেকে পঞ্চমে ছেলেটির বৃহস্পতি বসে আছে, তার ফলে কি হবে, এই যে বৃহস্পতির এফেক্টে সন্তানের জায়গাটা অনেকটাই ডেভেলপড হবে। বুঝা গেল? কোনো অসুবিধা? লগ্ন সাপেক্ষে যে কোনো ঘরই হোক না কেন, আর ওর ছেলেটার পঞ্চম, মেয়েটার পঞ্চমটা ওইখানেই পড়েছে। ভালো ভালো, খুব ভালো। বলুন বলুন। স্যার একটু জিজ্ঞাসা করলাম, সেটা হচ্ছে যে এখানে বৃষ রাশিতে বৃহস্পতি, এটা তো আপনি বোঝালেন, যদি এমন হয় যে মেয়েটার পঞ্চম ভাবে লগ্ন নেবেন, ওই আপনি যেখানে রাখছেন সেখানটা যে মকর লগ্নটা বললেন, ঠিক আছে, যে ওখানে পঞ্চম ভাবে তার রাহুর অবস্থান, তাহলে পঞ্চম ভাবটা এখানে ড্যামেজ ধরলাম। এখন এই জাতকের যদি সিংহ লগ্ন হয়, জাতকের সিংহ লগ্ন এবং তার পঞ্চমে মানে ধনুতে বৃহস্পতির অবস্থান, তাহলে ইন্ডিভিজুয়ালি যদি দেখি তাহলে পরে কিন্তু জাতিকার পঞ্চম ভাব ড্যামেজ, জাতকের পঞ্চম ভাব ভালো। তাহলে এইভাবে ওইখানে
বৃহস্পতির অবস্থান মানে বৃহস্পতির অবস্থান না থাকা সত্ত্বেও কি এখানে কি একটু রিলিফ পাবে সেই জাতিকা? হ্যাঁ, অবশ্যই রিলিফ পাবে, কারণ আচ্ছা সন্তানটা আচ্ছা। তো হচ্ছে গিয়ে যৌথ উদ্যোগে হবে নাম্বার 1, আর নাম্বার 2 হচ্ছে গিয়ে হ্যাঁ এই ক্ষেত্রে বংশ বৃদ্ধির ক্ষেত্রে যেই মুহূর্তে এই বৃহস্পতিটা কি রাখবেন, এই যেখানে যে বৃহস্পতিটা আছে মেয়েটির বৃহস্পতি ধনুতে, না সেখানে যদি না থাকতো, মেয়েটার বৃহস্পতি এখানে যদি না যদি থাকতো, নাও থাকতো, কিন্তু ছেলেটার যদি থাকতো, যদি হ্যাঁ। নাও থাকতো, সেই ক্ষেত্রেও এই হুম পঞ্চম ভাব যে হুম মারাত্মক পীড়িত তা কিন্তু নয়, কিন্তু এই মেয়েটির ক্ষেত্রে রাহুর অবস্থানের কারণে পঞ্চম ভাব পীড়িত। তো সেইখানে হুম রাহুর যে কুপ্রভাব সেইটাকে বৃহস্পতি হুম কিছুটা হলেও নষ্ট করবে। আমি একটা কথা বলবো, হ্যাঁ হ্যাঁ, বলছি কি 4 থেকে যে রবি বুধ দেখছে, সেটাতে কি হবে? সেটাতে কিছু সমস্যা করবে না? এই ঘর থেকে, হ্যাঁ। হ্যাঁ এই ক্ষেত্রে সমস্যা পাবে, এই ক্ষেত্রে রবির দৃষ্টির জন্য অবশ্যই সমস্যা বাড়বে, রবির একা দৃষ্টিটা কি, সমস্যা বাড়বে। বৃহস্পতি পারবে? একা বৃহস্পতি, বক্রী বৃহস্পতি কি এটা সমাধান করতে পারবে ওদিক দিয়ে? কিছুটা শনি ইমপ্রুভমেন্ট দেবে, কিন্তু অবশ্যই এদিকে, এর আবার বৃহস্পতি যদি এখানে থাকে, ধনুতে থাকে, তাহলে খানিকটা রিলিফ হবে, এরও খানিকটা রিলিফ হবে। কিন্তু সেটা যদি না থাকে, আমরা একটা জায়গা বাদ রেখেছি, সেটা হচ্ছে মেয়েটার শুক্র কোথায় রয়েছে। হ্যাঁ এছাড়াও সেটাও। মেয়েটার যে কুণ্ডলী, মেয়েটার কুণ্ডলিতে সন্তান ক্ষেত্রে এই এই যে জায়গাটা, এই পুরোটা আমাদেরকে দেখতে হবে, পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম। এবার হুম অষ্টমটাকে হুম যদি আমরা বাদ রাখি, তাহলেও আমাদের পঞ্চম ষষ্ঠ সপ্তম দেখতেই হবে, কারণ মহিলাদেরকেই তো পুরো ব্যাপারটা ক্যারি করতে হবে। তাহলে এই তিনটে জায়গা আমাদেরকে দেখতে হবে, দেখবার পরে রাহু যে জায়গাটা করবে সন্তান প্রাপ্তির সম্ভাবনাকে কিছুটা কমাবে, সন্তান হওয়ার পরে সন্তানটাকে একটু বেয়ারা করতে চাইবে, মানে কথা শুনছে না, অবাধ্য, মায়ের সঙ্গে বা এর সঙ্গে মিল নেই, এই টাইপের করবার চেষ্টা করবে। তো এই ক্ষেত্রে পঞ্চম ভাবের পীড়া কিছুটা হলেও বৃহস্পতির অবস্থানের কারণে কমবে, কিছুটা হলেও কমবে। এবার এখানে যদি বৃহস্পতি না থেকে অন্য কোনো গ্রহ থাকতো, নেগেটিভ প্ল্যানেট, সেই ক্ষেত্রে আমরা বলতাম যে পঞ্চম ভাবের সমস্যা বাড়ছে, সেই ক্ষেত্রে ওই বিচারটাতে আমরা বলতাম যে এই মানে এদের দুজনের যে ম্যাচিং, সেই ম্যাচিংটা অ্যাকসেপ্টেড নয়। বুঝাতে পারলাম? হ্যাঁ। আচ্ছা, আজকে আমার কাছে দুজন এসেছিল জটক বিচারের জন্য, তাদের কুণ্ডলীগুলো আপনাদেরকে দেখাই। না, এটা সেটা নয়, আমি দুটো নর্মাল কুণ্ডলী দেখাই। এই দেখুন, এই হচ্ছে গিয়ে দুটো কুণ্ডলী। তাহলে এটা হচ্ছে 1 নম্বর কুণ্ডলী লিখি, আর দেখতে পাচ্ছেন তো হ্যাঁ। এইটাকে লিখি আমরা 2 নম্বর কুণ্ডলী। 2 নম্বর কুণ্ডলীটাকে আমরা রেড মার্কিং করে রাখি, আর 1 নম্বর কুণ্ডলীটাকে আমরা গ্রিন মার্কিং করে রাখি। এবার ধরে নিচ্ছি এইটা হচ্ছে 1 নম্বর কুণ্ডলী, গ্রিনটা হচ্ছে বয়, আর রেড কুণ্ডলী যেটা সেটা হচ্ছে গার্ল। ব্যাস, এবার আমরা হচ্ছে গিয়ে দেখব। তাহলে প্রথমে কি দেখব,
যে এদের ইন্ডিভিজুয়াল বিবাহিত জীবন কিরকম। তাহলে ছেলেটার থেকে বিচার করা শুরু করতে হবে। ছেলেটার ক্ষেত্রে যদি বিচার করি, সেই ক্ষেত্রে সপ্তমপতি শনি পঞ্চমে, সপ্তমপতি শনি পঞ্চমে, এটা ভালো কথা, এটাকে খারাপ বলা যাচ্ছে না। তাহলে শনিটাকে আমরা পজিটিভ করে দিলাম। শনি বসে রয়েছে নিজেরই নক্ষত্রে, এটাও পজিটিভ পেলাম। 2 নম্বর কি পাচ্ছি? 2 নম্বর পজিটিভিটি আর কিছু এখনো পাচ্ছি না। আর কিছু পাচ্ছি না। ও 3 নম্বর পজিটিভ, একাদশ ওই লগ্নে শুক্র আছে, লগ্নে শুক্র, এটাকেও একাদশপতি লগ্নে, হ্যাঁ, এই আমরা মোটামুটি পজিটিভ পেলাম। এরপরে আমরা পাচ্ছি যেটা, সেটা হলো এর সঙ্গে রাহু যুক্ত হয়ে রয়েছে, এটা একটা নেগেটিভ। রাহু দৃষ্টিও আছে আবার লগ্নে, এটা বিয়ের জন্য নেগেটিভ হলো। 2 নম্বর পয়েন্ট হলো সপ্তম ভাবের সঙ্গে বৃহস্পতি সম্পর্ক করেনি, এইটা একটা নেগেটিভ হলো। একাদশে কেতু, এটা একটা নেগেটিভ হলো। একাদশে কেতু রবির নক্ষত্রে, সেটাও নেগেটিভ হলো। অষ্টমে মঙ্গল, মাঙ্গলিক, সেটাও নেগেটিভ হলো। তবে এই যে মাঙ্গলিক দোষটা, এইটা কিছুটা কমেছে, কারণ এখানে বৃহস্পতির যে দৃষ্টি, সেটা মাঙ্গলিক ব্যাপারটাকে একটু কমাবে। এবং এই চন্দ্রটা যে ড্যামেজ, চন্দ্রটা তো অষ্টমে থাকার কারণে ডিস্টার্ব, তো এই চন্দ্রটাকে একটু সুস্থ করার চেষ্টা করবে, মানে লগ্নটাকে একটু সাপোর্ট দেবে। তাহলে ওভারঅল এই মানুষটার ম্যারেড লাইফকে আমরা ভালো বলতে পারছি না। কি বলতে পারি? যে এর যে বিবাহ যার সঙ্গে হবে তাকে দেখতে ভালো, এর বেশি কিন্তু আর কিছু বলতে পারছি না। আর বিয়েটা প্রেম করে হবে, কারণ পঞ্চম সপ্তমের রিলেশনশিপ হয়েছে, হ্যাঁ, এই কারণে বিয়েটা প্রেম করে হতে পারে। এইটুকুই। এর আর যার সঙ্গে বিয়ে হবে তাকে দেখতে সুন্দর হবে। তাহলে এই মানুষটার ইন্ডিভিজুয়াল বিবাহিত জীবন ভালো হচ্ছে না। এবার আমরা ভদ্র মহিলার বিবাহিত জীবনে আসি। ভদ্র মহিলার ক্ষেত্রে লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, সপ্তমপতি শনি, সে দ্বিতীয় বসে রয়েছে। এই জিনিসটা একদম মাথায় রাখবেন যে সপ্তমপতি দ্বিতীয় বসা মানে ম্যারেড লাইফে ডিস্টারবেন্স, কারণ সপ্তমপতি সপ্তমের অষ্টমে বসে রয়েছে। মিথুন লগ্নেও যদি হয়, মিথুন লগ্নে সপ্তমপতি বৃহস্পতি অষ্টমে কর্কটে তুঙ্গ হয়, তারও কিন্তু মুক্তি হয় না, ম্যারেড লাইফে ডিস্টারবেন্স থাকে। এটা প্রকাশ্য হোক বা অপ্রকাশ্য হোক, সপ্তমপতি সপ্তমের অষ্টমে। তাহলে এর ক্ষেত্রেও পঞ্চম সপ্তম যোগ হয়েছে, তাহলে এটা প্রেমের বিয়ে। সেখানে আবার দ্বাদশপতি এসে জুটেছে, লগ্ন সাপেক্ষে অষ্টমে মঙ্গল, তো এই সমস্ত কারণে মঙ্গল রবি পুরো ঝরঝরে অবস্থা। এখানে শুক্রের ওপর রাহুর দৃষ্টি, মঙ্গলের ওপর রাহুর দৃষ্টি, তো এরও কিন্তু ম্যারেড লাইফ ইন্ডিভিজুয়ালি ভালো হচ্ছে না। সপ্তম ভাবে বসে রয়েছে বুধ। সপ্তম ভাবে বুধ ব্যবসার ক্ষেত্রে খুবই ভালো, কিন্তু ম্যারেজের ক্ষেত্রে বিশেষ ভালো নয়। বোঝা গেল? তো সপ্তমে বুধ খুব একটা পজিটিভ হচ্ছে না। এইবার আলটিমেটলি দুজনের কারোরই বিবাহিত জীবন খুব একটা ভালো থাকছে না। তাহলে এবার আমরা একটু ওভারল্যাপ করি। যদি আমরা ছেলেটার ক্ষেত্রে দেখি, তাহলে বিয়ের সঙ্গে সঙ্গে, বিয়ের সাথে সাথে ও কি পাচ্ছে? ও সপ্তমে পাচ্ছে কেতুকে। বিয়ের সঙ্গে সঙ্গে ও সপ্তমে বরযাত্রী হিসেবে কেতুকে, সরি কন্যাযাত্রী থেকে কেতুকে পেয়ে গেল। সঙ্গে সঙ্গে লগ্নকে কাকে পেল? রাহু। এর মধ্যে একটু কামনা ভাব, লুক, সুন্দর দেখতে, ভালো জিনিসের প্রতি অ্যাট্রাকশন, বিলাসিতা, এই সমস্ত ছিলই। তার সঙ্গে যেই মাত্র ও বউকে নিয়ে এলো বাড়িতে, সঙ্গে সঙ্গে ও পেয়ে গেল শুক্রের সঙ্গে একটু রাহুকে। ফলে ওর যে শুক্র, সেটা
হাইলি অ্যাক্টিভেটেড হলো। এবার একটু পরকীয়া টরকীয়া করবার আকর্ষণ সেইগুলো আর কি আসবার একটা সম্ভাবনা তৈরি হবে, তাই না? যেটা মেয়েটার কুণ্ডলিতে আগে থেকেই ছিল। এই যে মঙ্গল শুক্র অষ্টমে, অষ্টম মানে হচ্ছে যোনি, অষ্টমে তার উপরে রাহুর দৃষ্টি, আর তিনটেই জল তত্ত্বে রয়েছে, মঙ্গল শুক্র রাহু সব জল তত্ত্বে। ফলে এর মধ্যে শয্যা সুখের অভাব এবং সেই অভাব নিবৃত্ত করবার জন্য বাইরে গমন, এইটা কিন্তু কনফার্ম দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে এই রাহুর প্রভাব এর লগ্নের উপরেও পড়বে। যেই মাত্র লগ্নের উপরে পড়বে তখন এর যে লগ্নের শুক্র, সেটা কিন্তু এই মানুষটার মধ্যেও বহির্মুখী চিন্তা ভাবনা নিয়ে আসবে। বুঝতে পারলাম? এবার ছেলেটাকে তো আয় বাণিজ্য করতে হবে। ছেলেটার আয় বাণিজ্যের জায়গাতে এমনিতেই গন্ডগোল হয়ে আছে। কিরকম গন্ডগোল হয়ে আছে? ছেলেটার আয়ের জায়গাতে সেখানে কেতু বসে আছে, আর কর্মের অধিপতি মঙ্গল সে গিয়ে অষ্টমে বসে গেছে। এই লগ্নের যে রাজ্যকারক গ্রহ, সেই রাজ্যকারক গ্রহ মঙ্গল, সে অষ্টমে গিয়ে বসেছে শত্রু ক্ষেত্রে, আর একাদশে বসে গেছে কেতু, যদিও লগ্নে শুক্র রয়েছে। তাহলে এর কর্ম, আয়, উন্নতি, সাফল্য পুরো গন্ডগোল হলো। এইবার যেই মুহূর্তে মেয়েটি এসে উপস্থিত হলো এর জীবনে, তখন এ কি পেল? তখন সঙ্গে সঙ্গে এ পেল এই ঘরটাতে, অর্থাৎ এর সাকসেসের ঘরে বৃহস্পতির প্রভাব, বৃহস্পতির দৃষ্টি। এই যে চিহ্নটা লাগিয়ে দিলাম, এটাকে দৃষ্টি হিসেবে ট্রিট করুন। এ পেয়ে গেল বৃহস্পতির দৃষ্টি। সঙ্গে সঙ্গে কি পেল? এইখানে পেল মঙ্গল। তাহলে রাজ্যকারক গ্রহ যে কিনা অষ্টমে বসেছিল, তাকে এ এখন পেল নবমে। একাদশে যেখানে কেতু বসেছিল, সেই একাদশের কেতুর জায়গায় এ পেল কি? বৃহস্পতির প্রভাব। তাহলে একে বিয়ে করবার পরে এর কিন্তু টাকা পয়সার ডেভেলপমেন্ট হতে শুরু করলো। ফাইন্যান্সিয়াল জায়গাটা যে গড়বড় হয়েছিল, সেই ফাইন্যান্সিয়াল জায়গা এবার আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হতে শুরু করলো। তাহলে এদের দুজনের যে বিয়ে হলো, সেটা অর্থনৈতিক শ্রীবৃদ্ধির ক্ষেত্রে ভালো। এইবার ছেলেটা বলল, বা সরি মেয়েটা বলল যে আমার বাড়িতে তো অশান্তি 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 অশান্তি, ওয়ার্ডটা ইউজ করা হোক সাংসারিক শ্রীবৃদ্ধি, সাংসারিক সুখ। সাংসারিক সুখ কোথা থেকে বিচার করব আমরা? সাংসারিক সুখ বিচার করব ফোর্থ হাউস থেকে। তাহলে এই যে মেয়েটার ফোর্থ হাউস, যেই মাত্র এই ছেলেটাকে বিয়ে করলো, এ পেল বরযাত্রীতে রাহু এবং শনি। তাহলে এদের কি সাংসারিক সুখ থাকবে? কোনোভাবেই থাকবে না। তাহলে সংসারে টাকা পয়সা আসবে, বিয়ের পরে সংসারে টাকা পয়সা আসবে, কিন্তু সংসারে শান্তি সুখের রীতিমতো অভাব থাকবে। বুঝতে পারলাম? এবার হচ্ছে গিয়ে পরের প্রশ্ন আসবে, সেটা হচ্ছে সন্তান প্রাপ্তি। পরের যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে সন্তান প্রাপ্তি। সন্তান প্রাপ্তিটা কোথা থেকে দেখব? মূলত মেয়েটার 5 নম্বর ঘর থেকে। তাহলে মেয়েটার 5 নম্বর ঘর মানে হচ্ছে এই ঘরটা। এই ঘরটাতে মেয়েটার যে মারাত্মক ডিস্টারবেন্স কিছু আছে সেটা কিন্তু নয়। ছেলেটার ক্ষেত্রে পঞ্চম ভাবে ডিস্টারবেন্স আছে। পঞ্চমপতি অষ্টমে গেছে, পঞ্চমে রাহু শনি, এই সমস্ত গন্ডগোল হয়ে পঞ্চম ভাবটা নষ্ট হয়েছে। কিন্তু এই পঞ্চম ভাবটার যে ইমপ্রুভমেন্ট হবে, পঞ্চম ভাবটার যে ডেভেলপমেন্ট হবে, সেইটা কিন্তু মেয়েটার এখান থেকে পাওয়া যাচ্ছে না। বরঞ্চ এই যে রাহু,
সেই রাহুটা মেয়েটার রাহু থেকে দৃষ্টি পাচ্ছে, এইখান থেকে দৃষ্টি পাচ্ছে। তাহলে এই যে দৃষ্টি এর উপরে পড়ছে এই ঘরটার উপরে, তাতে ছেলেটার সন্তান প্রাপ্তির সম্ভাবনা কমছে। কিন্তু তাহলেও যেহেতু সন্তান মহিলা ধারণ করবে, এর অষ্টমে মঙ্গল শুক্র রয়েছে, অষ্টমে মঙ্গল শুক্র লগ্নে চন্দ্র, আলটিমেটলি সন্তান প্রাপ্তি হবে বলেই ধরা যেতে পারে। কিন্তু সন্তান হওয়ার পরে সন্তানকে তো মানুষ করতে হবে, মানুষের মতো মানুষ। তো এক্সপেক্টেড যে এই সন্তানটা পুরোপুরি হয়তো মানুষের মতো মানুষ হবে না, পেয়ারা টাইপের, একটু অবাক বদমাস টাইপের সন্তান আসবে। তাহলে এই হলো আর কি জটক বিচারের আমাদের থিম। মানে ব্যাপারটা কি আপনারা মোটামুটি বুঝতে পারলেন? তাহলে এবার যদি এই কম্বিনেশন নিয়ে আমাদের কাছে আসে, তাহলে আমরা এই ব্যাপারগুলো স্টেপে স্টেপে এদেরকে বোঝাবো যে এই এই ঘটনাগুলো ইন ফিউচারে ঘটতে পারে। এবার যদি আমাদের কাছে 4-5টা কুণ্ডলী নিয়ে আসে, যে হয়তো ছেলের বাবা মা এসছে এবং সেখানে 5টা কুণ্ডলী নিয়ে এসছে, তখন কিন্তু আমরা খুব সহজেই বলতে পারবো যে কোন কুণ্ডলীটা আপনার পক্ষে অ্যাকসেপ্ট করা সঠিক হবে, কোন কুণ্ডলীটা গ্রহণ করলে পরে আপনি সঠিকভাবে আর কি, কোন কুণ্ডলীটা বেস্ট, কোনটার মধ্যে নেগেটিভিটি কম, সেইভাবে আমরা সাজাতে পারবো। কিন্তু দুটো কুণ্ডলী যদি দেয়, যে ছেলের কুণ্ডলী মেয়ের কুণ্ডলী, সেই ক্ষেত্রে আমরা বলে দেব যে কি কোনটা কি কি প্রবলেম হতে পারে, কোন জায়গাটা পজিটিভ কোন জায়গাটা নেগেটিভ। এই হলো আমাদের জটক বিচারের ক্ষেত্রে কাজ। কোনো সমস্যা? স্যার, হ্যাঁ, হ্যালো হ্যালো। স্যার, মানে আপনি যেটা মানে মানে যৌতুক যেটা বললেন, মানে মেয়ের থেকে আসছে না ছেলের থেকে মেয়ে দুইটাই যাবে নাকি যৌতুকটা? যৌতুক না, কম্বিনেশন, জটক। হ্যাঁ হ্যাঁ স্যার, সেটাই বলছি মানে যে দুজনে তো একসঙ্গে থাকছে, হ্যাঁ দুজনেরটাই আমাদের জাজ করতে হবে। এবার দেখা গেল যে মেয়েটা বিয়ে করে আসছে, সেই মেয়েটাই সংসার চালাচ্ছে, মেয়েটাই আর্নিং মেম্বার, তাহলে তখন আমাদের মেয়েটার 10-11 এই ঘরগুলোকে দেখবো। এবার দেখা গেল যে পুরুষ মানুষটা আয় উপার্জন করে, তাহলে পুরুষ মানুষের ক্ষেত্রে তখন 9-10-11 ঘরগুলো দেখব। যেমন এই কুণ্ডলীটা যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু পাচ্ছি যে ছেলেটার আয় উন্নতি বৃদ্ধি পাবে। কিন্তু এইটাই যদি মেয়েটার ক্ষেত্রে হয়, মেয়েটার ক্ষেত্রে 10 নম্বর ঘর, এটা একটু লক্ষ্য করি আমরা, মেয়েটার যে 10 নম্বর ঘর এইটা, তো এখানে হচ্ছে গিয়ে যেই মাত্র ছেলেটাকে বিয়ে করলো তখন এ পাচ্ছে এখানে কেতুকে। তাহলে এর ক্ষেত্রে কি হবে, মেয়েটা যদি আগে চাকরি বাকরি করে, হতেই পারে মেয়েটা চাকরি বাকরি করে, মেয়েটার দ্বিতীয় শনি বৃহস্পতি রয়েছে, মেয়েটার চাকরি করার চান্সেস আছে। তো যদি মেয়েটা চাকরি বাকরি করে, তাহলে দেখা গেল যে বিয়ের পরে চাকরি বাকরি ছেড়ে দিয়ে ঘর কন্যা করতে শুরু করেছে। বোঝা গেল? কারণ ছেলেটার তো কেতু রয়েছে। স্যার, দ্বিতীয় শনি থাকাটা ভালো নাকি স্যার চাকরির জন্য? দ্বিতীয় শনি থাকা অর্থ ত্রিকোণ 2-6-10, সেখানে শনির প্রভাব, তাহলে চাকরি পাওয়ার চান্সেস বাড়বে। তার সঙ্গে বৃহস্পতির সম্পর্ক, এবার শনি ষষ্ঠপতি শনি, সে দ্বিতীয় বসে রয়েছে, তাহলে এখানে চাকরি পাওয়ার চান্সেস বাড়বে। আর আরেকটা জায়গা রয়েছে চাকরি করার যোগ রয়েছে, সেটা হলো দশমপতি শুক্র, ষষ্ঠপতি শনি, এদের মধ্যে দৃষ্টি বিনিময় হয়েছে। তো এই যে শনি বৃহস্পতির দৃষ্টি বিনিময়, এটাও ইন্ডিকেট করে চাকরি হওয়ার চান্স। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে জটক বিচার মোটামুটি পরিষ্কার? হ্যাঁ স্যার, মোটামুটি। ম্যাডামরা কোনো সমস্যা? না না। তাহলে আজকের ডিসকাশনটা আমরা এখানে স্টপ করি।